নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এনসিইআরটি। দারুণ রকমের সাড়া রয়েছে তোমাদের এনসিইআরটি ক্লাসগুলোতে, এটা একটা ভালো লাগছে। এবং আমি আশা করব ক্লাস শুরু করার আগেই সবাইকে বলবো, প্লিজ যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, শেয়ার দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বিকজ দিস ইজ ভেরি নিউ ইন এনি বেঙ্গলি চ্যানেল। কারণ স্টাডি আইকিউ বাংলার তরফ থেকেই এই ধরনের একটা কাজ করা হচ্ছে, বা এই ধরনের একটা 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 চান্স নেওয়া হয়েছে যেখানটায় আমরা এনসিইআরটিকে বাংলাতে পড়ানোর চেষ্টা করছি। যারা আমাকে এর আগে অলরেডি বলেছে যে ম্যাম আমাদের কাছে এটা যেমন বাংলাতে যেমন ক্লাস হচ্ছে, তো সেরকম আমাদের কাছে একটা প্লে লিস্ট দরকার। অলরেডি বাংলায় এনসিইআরটি বলে যে প্লে লিস্টটা আছে, সেখানে প্রত্যেকটা এনসিইআরটি ক্লাস 1 by 1 দেওয়া আছে। আজকের ক্লাসটার ইম্পর্টেন্স একদমই এমন জায়গাতে, তুমি যদি কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট হও বা তোমার কাছে ক্লাইমেটোলজি এই পুরো বিষয়টা বোঝা যদি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে, তাহলে পরে আজকের এই বেসিক ক্লাসটা করা খুবই জরুরি। আর আজকের ক্লাসটা আমরা টু দি পয়েন্ট করব, অনেক হয়তো শর্ট হতে পারে অন্যান্য দিনের থেকে। তার কারণ হচ্ছে আজকে আমরা জাস্ট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য ক্লাইমেটোলজি পড়বো, ঠিক আছে? আমরা জানি জিওগ্রাফিকে যখন আমরা ভাগ করি বিভিন্ন রকমভাবে ভাগ করি, আমরা কেমন হাইড্রোলজি, ক্লাইমেটোলজি, এইভাবে বিভিন্ন রকম ছোট ছোট ভাগে ভাগ করি। ঠিক সেই কারণে ক্লাইমেটোলজি একটা এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা কিনা আমাদের ভারতের মনসুনকে বুঝতে সাহায্য করে। শুধু ভারতের নয়, যদি আমরা ইউপিএসসির ক্যান্ডিডেট হই, আমাদের জানি ওয়ার্ল্ড ফান্ডামেন্টাল জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফির অনেকটা জায়গাটাকে স্ক্যাটার করে, সেই জায়গাটা স্ক্যাটার করে। তো সেই জিনিসগুলো বোঝার জন্য অবশ্য করে আমাদের এই ক্লাসটা জরুরি। আবারও বলবো, যদি এনসিইআরটি তোমার কাছে না থাকে, দেন দেয়ার ইজ এ বেটার অপশন, ইউ ক্যান গো ফর অ্যামাজন অর ফ্লিপকার্ট। ওখানে গিয়ে তুমি স্টাডি আইকিউ এর এই জিওগ্রাফি বইটা তুমি ওখান থেকে বলতে পারো। অনেকে আমাকে পিডিএফ এর জন্য বলে এই ক্লাসের, সো দ্য পয়েন্ট ইজ দ্যাট এর পিডিএফ তোমাদেরকে দেওয়া ইজ লাইক সাম কাইন্ড অফ স্টুপিডিটি, কারণ তুমি সবসময় এই পিডিএফটা রাখতে পারো নিজের কাছে ফ্রম দ্য এনসিইআরটি সাইট। গুগলে যাও, এনসিইআরটি সাইটে লগ ইন করো, ফ্রি অফ কস্ট ডাউনলোড করে ফেলো, ঠিক আছে? উইদাউট ডুইং ফার্দার ডিলে উই শুড স্টার্ট আওয়ার ক্লাস টুডে। বাট ক্লাস শুরু করার আগে অবশ্য করে তোমাদেরকে বলবো দ্যাট WBCS এর বা ওয়েস্ট বেঙ্গল PCS এর যে কোর্স, সেটা লঞ্চ হয়ে গেছে। যারা আমাকে জিজ্ঞেস করছে যে বাকি সাবজেক্টগুলোর কি ব্যাপার, 1 by 1 সমস্ত সাবজেক্টগুলো অ্যাড অন হয়ে যাবে। তোমাদের কাছে যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফুল ফ্লেজেডে দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে কোর্সটা, সেটা তুমি যদি পারচেস করো, তুমি ওয়েস্ট বেঙ্গল PCS এর এই পয়েন্টে যদি যাও আর সেখানটায় গিয়ে তুমি অবশ্য করে এখানে বাই নাও এ গেলে পরে হোয়াট ইউ উইল গেট, এখানে তুমি এই 5 অফার্স অ্যাভেলেবেল বলে পোর্শনটা আসবে। তুমি দেখতেই পাচ্ছ এখানটায় 36 মাস, এখানটায় 36 মাস, 18 মাস, 12 মাসের ভ্যালিডিটি দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে তুমি যদি এখানে অফার অ্যাভেলেবেলে গিয়ে এখানে ক্লিক করো, তাহলে পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে যদি PUJA33 এটা তুমি যদি টাইপ করে দাও, এটা যদি তুমি অ্যাপ্লাই করো, হোয়াট উইল হ্যাপেন, তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এখানে বাই নাও এ ক্লিক করলে পরে একটা ম্যাজিক দেখা যাবে। হোয়াট ইজ দ্য ম্যাজিক? তুমি দেখতে পাচ্ছ যে এখানটায় এই প্রাইসটা কতটা কমে গেছে, অলরেডি -6,600। সো ইট ডাজ মিন ইউ উইল গেট দ্য 33% অফ ডিসকাউন্ট। এবং আমাকে ফলো করার জন্য পূজা ফর বেঙ্গলে টেলিগ্রাম চ্যানেল ইজ পূজা ফর বেঙ্গল, তুমি ওখানে যেতে পারো, আমাকে ফলো করতে পারো। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ তুমি আমাকে ওখানে জিজ্ঞেস করতে পারো, আই এম অলওয়েজ অ্যাভেলেবল দেয়ার ফর ইউ গাইজ। এবং তাছাড়া স্টাডি আইকিউ এর বাংলা চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। তো যাকে আজকে আমরা ইউনিট 4 ক্লাইমেট পড়তে শুরু করেছি, অবশ্য করে পুরো বিষয়টা বাংলা বোঝানোর দায়িত্বটা আমার। এবং কোথাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে কিন্তু আমি উত্তর চাই, ঠিক আছে? ফার্স্ট দেখি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা পুরো একটা ইউনিট। এই ইউনিট 4 এর মধ্যে কি কি পড়বো সেটা আজকে দেখি। আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। যেরকম আমি বললাম, দিস ইজ দ্য বেসিক ইউনিট অফ জিওগ্রাফি। জিওগ্রাফির কোন জায়গাটা? ক্লাইমেট বোঝার জন্য এই বেসিক ইউনিটটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে অ্যাটমসফিয়ারের কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার, এলিমেন্টস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, বা কোনো জায়গার জলবায়ু এবং আবহাওয়াকে ঠিকঠাক নিরীক্ষণ করার জন্য, ঠিকঠাক বোঝার জন্য কোন কোন এলিমেন্টসকে বুঝতে হবে, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে বুঝবো। এটা ছাড়াও আমরা কি কি জিনিস দেখবো? ইনসোলেশন দেখবো। ইনসোলেশন ইজ অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
হিট বাজেট পড়বো আমরা, হিট বাজেট কাকে বলে নেক্সট ক্লাসে সেগুলো করব। টেম্পারেচার ভ্যারিয়েন্ট কিভাবে তৈরি হয়, বিভিন্ন ফ্যাক্টর যেগুলো টেম্পারেচারকে কন্ট্রোল করে সেইগুলো আমরা বুঝবো। হরাইজন্টাল ভার্টিক্যাল ইনভার্সন অফ টেম্পারেচার সেটা এখানে বুঝবো। প্রেশারের একটা আলাদা ক্লাস করব যেখানে আমরা প্রপারলি প্রেশার বিষয়টা বুঝবো, উচ্চচাপ নিম্নচাপ কিভাবে ক্রিয়েট হয় আর সেই প্রেশার কিভাবে আমাদের ওয়ার্ল্ড বা ইন্ডিয়ান ক্লাইমেটকে ডিসাইড করে সেটা আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের একটা চ্যাপ্টার থাকবে, এবং ওয়ার্ল্ড ক্লাইমেট যে ভারতবর্ষ তৎসহ পুরো পৃথিবীটাকে ক্লাইমেটের ডিফারেন্সিয়েশন অনুযায়ী আমরা জানি যদি তুমি আন্টার্কটিকায় যাও তাহলে পরে তুমি সেখানে ঠান্ডা পাবে, তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও তাহলে তুমি গরম পাবে, তার কিছু যদি মাঝখানে একটা জায়গায় যদি বরফ অঞ্চলে যাও তুন্দ্রা অঞ্চল পাবে, বা ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চল পাবে। এই যে অঞ্চলগুলো ভাগ হয়েছে কিসের ভিত্তিতে সেই বিষয়ক একটা চ্যাপ্টার আমাদের এই ইউনিটেই থাকবে, দ্যাট উইল বি দ্য লাস্ট চ্যাপ্টার। তো বেসিক্যালি আমি তোমাদেরকে বলবো এই পুরো সেগমেন্টটা ফলো করো, আর ফলো করার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্রতিদিন টাইমলি তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে। তোমাকে কি করতে হবে, ক্লাস দেখতে হবে আর আমাকে বলতে হবে ইন দ্য কমেন্ট সেকশন। আমি এখানে ক্লাস নিতে নিতে কিছু ছোট ছোট প্রশ্ন করবো, সেগুলো উত্তর আমি চাই। So we are going to do chapter number 8, composition and structure of atmosphere. What we are going, composition and structure. Composition মানে compose, ingredient কি, ইনগ্রেডিয়েন্ট কি, তাই না, ইনগ্রেডিয়েন্ট কি, আর তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচার কি রকম, এখানে কি কি দেখতে পাওয়া যায়, কি স্ট্রাকচার আছে। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমেই, ক্যান আ পারসন লিভ উইদাউট এয়ার? নো, নট অ্যাট অল। উই ইট ফুড 2-3 times and 2-3 times in a day and drink water more frequently but breathe every few seconds. What does mean? কি আমাদের শরীরে আমরা যদি ভাবনা চিন্তা করি তাহলে আমাদের শরীরে খাদ্য বা জলের নিডটা দিনের মধ্যে 1-2 বার হলেও, ইফ উই টক অ্যাবাউট দ্য ব্রিদিং, সেটা আমাদের অহরহ চলছে। সো এয়ার ইজ ভেরি এসেনশিয়াল টু সার্ভাইভাল অর্গানিজম, মানে বাতাস ছাড়া বাঁচা যাবে না, এটা আমরা জানি, স্বাভাবিক ব্যাপার। এবং সেই কারণে এই যে এয়ারের ইম্পর্টেন্স, দিস শো দ্যাট ওয়াই উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। দিস এয়ার বা বাতাস এর যে এলিমেন্টারি প্রেজেন্স সেটা কোথায় না, তো ওপেন এরিয়াতে বা অ্যাটমসফিয়ারে বা আমাদের আশপাশের যে আবহাওয়া পরিবেশ তার মধ্যে। তাহলে সেইখানটায় কি রয়েছে আমরা জানি, হোয়াট উই আর ব্রিদিং, দ্যাট ইজ অক্সিজেন। কি অদ্ভুত দেখো, মিশ্র গ্যাস কিন্তু আমাদের বাতাসে রয়েছে, বাট আমাদের নাক বা আমাদের বডি একমাত্র কোন গ্যাসটাকে বডিতে নিচ্ছে, অক্সিজেন। মানে বুঝতে পারছো যে ইট ইজ অলসো আ কেমিক্যাল প্রসিডিওর অফ আওয়ার বডি, দ্যাট হাউ মেকানিক্যালি ফিট ইট ইজ। তোমার বডিকে বা তোমার ব্রেনকে তুমি তো বলছো না ভাই এভাবে অক্সিজেনটাই শুধু শুকবি, অন্য কোনো গ্যাস শুকবি না। তুমি যখন নিঃশ্বাস ছেড়ছো বাতাসে কার্বন ডাইঅক্সাইডও যাচ্ছে, কিন্তু তোমার বডি কোনটাকে নিচ্ছে, শুধু অক্সিজেনকে নিচ্ছে। সেই অক্সিজেনকে যদি বলা হয় দিস ইজ এ প্রাইমোরিয়াল, সবার প্রথমের একটা ইম্পর্টেন্ট নিড এই অক্সিজেন গ্যাস দিয়ে হয়। আর অবশ্য করে আমি তোমাকে এখানে বলবো এই গ্যাসকে বোঝাই, গ্যাসের ইম্পর্টেন্স বোঝায়, গ্যাসগুলো কিভাবে রয়েছে সেই সমস্তগুলো বোঝার জন্যই আমাদেরকে উইন্ড বুঝতে হবে বা এয়ারকে বুঝতে হবে, এবং এই এয়ারেরই ওপর নিচ হওয়াতে পরিবর্তন ঘটে আবহাওয়ার, এবং সেই আবহাওয়ার কন্টিনিউয়াস ট্র্যাক যদি রাখা হয় তাহলে সেটা পরিণত হয় জলবায়ুতে, কারেক্ট। তাহলে পরে আমরা এতদিন আমরা ছোট ছিলাম, আমরা ডাইরেক্টলি পড়তাম কোনো জায়গার কম্বিনেশন, মানে কোনো জায়গার অনেক দিনের আবহাওয়ার যে কম্বিনেশন তাকে আমরা জলবায়ু বলে। জলবায়ু ইজ আ লং টার্ম প্রসিডিওর ওয়্যার আবহাওয়া বা ওয়েদার ইট ইজ আ সাবজেক্ট টু চেঞ্জ অফ এভরি সেকেন্ড, এভরি মিনিট, এভরি আওয়ার্স, এভরি ডে, কারেক্ট। কিন্তু আমরা এবার পড়বো সেইগুলোর যে বেসিক জায়গাটা, এই আবহাওয়া চেঞ্জের বেসিক জায়গাটা। ভেরি ইন্টারেস্টিং ক্লাস। প্রথমে যেটা দেখবো, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের কম্পোজিশন কি, আমাদের চারপাশে যে বায়ু স্তর রাখা হচ্ছে, বায়বীয় স্তর, সেটার কম্পোজিশন কি। প্রথমেই আমরা জানি গ্যাসেস রয়েছে, ওয়াটার রয়েছে, ভেপার মানে জলীয় বাষ্প, এবং ডাস্ট পার্টিকলস।
তাহলে চারটে জিনিসকে কম্বাইন করছে, গ্যাস করছে, জল করছে, জলীয় বাষ্প বা ধোঁয়া বা ভেপার, এবং তার সঙ্গে সঙ্গে ডাস্ট পার্টিকলস মানে ছোট 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 ধূলিকণা, এইগুলো একসাথে প্রপোর্শন করছে এবং একটা সঠিক প্রপোর্শনেটে মিলে গিয়ে in the way of the in the higher layer of the atmosphere in such a way that oxygen will be almost in negligible quantity at the height of 120 কিলোমিটার। এবং আমরা যদি যত দেখতে পাই, আমরা যদি কোনোভাবে ওপরে হাইটে যাই 120 কিলোমিটারের পর থেকে অক্সিজেনের পরিমাণ কিন্তু নেগলিজেবল হয়ে যায়। সিমিলারলি কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার ফাউন্ড অনলি আপ টু 90 কিলোমিটার, এবং তার নিচেই 90 কিলোমিটারের মধ্যে কি জলের যে ভেপার এবং কার্বন ডাই অক্সাইড H2O এবং CO2 এই দুটো কি দেখা যাচ্ছে না, তো তারা কমতে শুরু করেছে। মানে আর্থ সারফেস যদি হয় তার 90 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে CO2 আর জল কমছে, তারপরে আরো 120 কিলোমিটারে গিয়ে অক্সিজেন পরিণত হয়ে যাচ্ছে, এবং এই যে একটা চাদর অক্সিজেন বা গ্যাসের চাদর, সেটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইনভিজিবল হয়ে যাচ্ছে আফটার সার্টেন ডিস্টেন্স, তাই তো। নেক্সট কি দেখছি আমরা, দেখছি প্রথমে গ্যাসেস। এই গ্যাসের মধ্যে আমরা দেখেছি চারটে কম্পাউন্ড পেয়েছি, গ্যাস, ওয়াটার, ভেপার, ডাস্ট পার্টিকল। ফার্স্ট আমরা দেখব গ্যাসেস এর কথা। গ্যাসের মধ্যে কি কার্বন ডাই অক্সাইড ইজ মেটেরোলজিক্যালি আ ভেরি ইম্পর্টেন্ট গ্যাস অ্যাজ ইট ইজ ট্রান্সপারেন্ট টু দ্য ইনকামিং সোলার রেডিয়েশন বাট অপেক টু দ্য আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। হাউ ইট ইজ ওয়ার্কিং? কার্বন ডাই অক্সাইড ইজ কাইন্ড অফ আ গ্যাস, যে গ্যাসটা কি করছে, যখন সোলার রেডিয়েশন সূর্যের আলো যখন পৃথিবী পৃষ্ঠে আসছে তখন এটাকে কিন্তু সূর্যের আলো ভেদ করে চলে আসছে, কিন্তু যখন সূর্যের আলো এই ভূপৃষ্ঠ থেকে আবার ব্যাক করতে যাচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড কিন্তু বাধা হিসাবে কাজ করছে। ক্লিয়ার? দিস ইজ দ্য থিং, কে কার্বন ডাই অক্সাইডের চাদরের এমন একটা পাওয়ার, এটা হচ্ছে সূর্য রশ্মিকে পৌঁছাতে দিচ্ছে, কিন্তু সূর্যের রশ্মি ফিরে যাওয়া বা যতটা সূর্যের রশ্মি ভূপৃষ্ঠ সঞ্চয় করার পর বাকি যেটাতে রিফ্লেক্ট ব্যাক করে দিচ্ছে, দ্য ইনসোলেশন যাকে বলছে আমরা, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু মানে রেডিয়েশন, যেটা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন পৃথিবী পৃষ্ঠ থেকে যেটা ব্যাক করছে সেটাকে কিন্তু আটকানো বা একটা বাধার কাজ করছে কার্বন ডাই অক্সাইডের গ্যাস। এবং এখানে কি হচ্ছে, ইট অ্যাবজর্ব আ পার্ট অফ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, রিফ্লেক্ট ব্যাক পার্ট অফ টুয়ার্ডস দ্য আর্থ সারফেস। এবং স্বাভাবিকভাবেই এখানকার যে রেডিয়েশনটা হচ্ছে, মানে আমরা এইভাবে বুঝি, এই হচ্ছে ভূপৃষ্ঠ, এই দেখা গেল কার্বনের স্তর, ঠিক আছে। সো কি হচ্ছে, সূর্য রশ্মি এখান থেকে আসলে এখানে ঢুকে যাচ্ছে, তাতে প্রবলেম করছে না, কিন্তু যখনই এখানে যাচ্ছে এটা কি করছে, রিফ্লেক্ট ব্যাক টু আর্থ করছে। মানে কি আমরা দেখতে পাচ্ছি, একটা তো এই রশ্মি আসছে উইথ এই রশ্মি, তো স্বাভাবিকভাবেই দুটো পৃথিবীর ভারসাম্যে কার্বন ডাই অক্সাইডের মানে এই যে হিট এনার্জি বা সূর্যের রশ্মি তার পরিমাণটা বাড়ছে, রাইট। মানে একটা তো ডাইরেক্ট আসছেই, মানে যেটা একটা ভেদ করে আসছে, আর একটা এখান থেকে যেটা ব্যাক করে যাচ্ছে, বিকজ অফ দ্য বিকজ অফ দ্য নেচার অফ দ্য কার্বন ডাই অক্সাইড। এবং এইটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ফর হোয়াট, গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? আমরা যদি শীতের দেশগুলো দেখি, শীতের দেশগুলোতে কি করা হয়, এরকম করে চাদোয়া দিয়ে নিচে এখানে সবজি ফলানোর চেষ্টা করা হয়, যে বাইরে থেকে সূর্যরশ্মি তো আসুক, কিন্তু এখানকার যে হিট এনার্জি রয়েছে, যেহেতু ঠান্ডার অঞ্চল, যে হিটটা ওখানে রিপ্রোডাকশন সেখানে যেটা স্টোর হচ্ছে সেটা যাতে রিডিউস না করে যায়, সেই জন্য ওইভাবে চাদোয়া দিয়ে আটকে রাখা হয়। সো ইট ইজ কল্ড গ্রিন হাউস। এবং পুরো পৃথিবীটাকেই ধরা হয়, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ার্কিং লাইক এ গ্রিন হাউস। তো এখানটায় কার্বন ডাই অক্সাইড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস, যেটা কিনা এর জন্য দায়ী। The volume of other gases is constant, but the volume of carbon dioxide has been rising in the past few decades, mainly because of the burning of fossil fuel. ভেরি ইম্পর্টেন্ট, ফিউয়েলের কথা বলা হচ্ছে এখানটায়। কি বলা হচ্ছে, যে এক তো অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে, সেই অন্যান্য গ্যাসের মধ্যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তাই তো। এই সমস্ত সঙ্গে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের কথা বলি, দ্য অনলি প্রবলেম, কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ সেটা বাড়ছে। ওয়াই? কারণ হচ্ছে যেটা ফসিল ফুয়েল বা জীবাশ্ম ঘটিত যে ফসিল ফিউল, যেটা জীবাশ্ম ঘটিত যে গ্যাস, সেই গ্যাসটা কি কাজ করছে না, তো সেইখানটা সেটাকে যখন পোড়ানো হচ্ছে সেটাতে বিভিন্ন রকম যে ইমার্শনগুলো হচ্ছে, বিভিন্ন জিনিস এরা যেমন অ্যাড করছে, তার সঙ্গে এরা কি অ্যাড করছে, কার্বন ডাই অক্সাইড। মানে একটা তো ওয়ার্ল্ডের মানে
অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড প্লাস ফসিল ফুয়েল জ্বালানোর জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে এরকম যে মানে পৃথিবীর পৃষ্ঠের উপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা কোন গ্যাসের পরিমাণ বাড়ছে, রাইজিং কন্ডিশনে কোন গ্যাস রয়েছে, ইউ ক্যান আনসার অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড। এবং তারপরে ইট হ্যাজ অলসো ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার। ডেফিনেটলি ওয়েন কার্বন ডাইঅক্সাইড বাড়বে টেম্পারেচার বৃদ্ধি হবে। এবং তোমার মনে হতে পারে যে কার্বন ডাইঅক্সাইড কি খুব গরম গ্যাস? নো, ওয়াই? আগেন দ্য গ্রিন হাউস এফেক্ট বলে তোমাদেরকে যেটা বোঝালাম সেইটা, কার্বন ডাইঅক্সাইড যত বেশি ঘন হবে তত বেশি সোলার রেডিয়েশন, যেটা ইনসোলেটেড লাইট, সেটা মানে রিফ্লেক্ট ব্যাক করার পর আবার মানে সেকেন্ড টাইম রিফ্লেক্ট ব্যাক করবে ওই কার্বন ডাইঅক্সাইডের চাদর থেকে। তো দ্যাট ইজ দ্য রিজন যে হিট যেটা জেনারেট হয়েছে পৃথিবী পৃষ্ঠে সেটা আরো বাড়বে, টেম্পারেচার বাড়বে। Now, the ozone is another important component of the atmosphere found between 10 to 15 kilometer above the earth's surface. যদি এই আমাদের আর্থ সারফেস হয় তাহলে এই 10 to 15 এর মধ্যে যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য ওজন লেয়ার, দ্যাট ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা গ্যাস ইন দিস, এবং দ্যাট হেল্পস ইন হোয়াট? ultraviolet ray, what is causes skin cancer, right? সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ইউভি রে ইজ ভেরি ডেঞ্জারাস মানে রশ্মি, সেটা কিন্তু কি করে, সেটা অ্যাবজর্বড হয়ে যায়, ফিল্টার্ড হয়ে যায়, অ্যাবজর্বড হয়ে যায় থ্রু দ্য ওজন গ্যাস। ওজন গ্যাসের যে লেয়ার রয়েছে তাতে এটা তৈরি মানে ঠিকঠাক করে হয়, এবং সেই সময় তা স্বাভাবিকভাবে ফিল্টার্ড হয়ে গেলে পৃথিবীতে যে ফিল্টার্ড রেডিয়েশনটা যায় তার থেকে মানে সাধারণ জীবজগতের ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়। সো দিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অর ইম্পর্টেন্ট গ্যাস অফ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমরা কি কি পড়লাম? ওজনের কথা পড়লাম, O3, অক্সিজেনের কথা পড়লাম, এবং তাছাড়াও পড়লাম কি কার্বন ডাইঅক্সাইড ডাইরেক্টলি রিলেটেড টু দ্য গ্যাস, মানে ডাইরেক্টলি রিলেটেড টু দ্য গ্যাসিয়াস কম্পোনেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্পের কথা বলা হচ্ছে। ওয়াটার ভেপার ইজ অলসো আ ভ্যারিয়েবল গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার হুইচ ডিক্রিজ উইথ অল্টিটিউড। সো ওয়াটার ভেপারও হচ্ছে গ্যাসের মধ্যে কাউন্ট করা হচ্ছে, এবং এর মধ্যে কি ডিফারেন্ট রয়েছে যে প্রত্যেকটা দূরত্ব মানে স্থলভূমি থেকে যে এলিভেশন সেটা যত ওপরের দিকে যায় ওয়াটার ভেপার কমতে থাকে, বাতাসের জলীয় আর্দ্রতা কমতে থাকে তুমি ওপরের দিকে গেলে, কারণ শুষ্কতা বাড়ে বাতাসে, রাইট, কারণ ঠান্ডা হয় তাই জন্য। নেক্সট হচ্ছে হুইচ ডিক্রিজড উইথ অল্টিটিউড, এবং ওয়ার্ম এবং ওয়েট টপিক্যাল অঞ্চলে ইট অ্যাকাউন্ট ফর 4% অফ এয়ার বাই ভলিউম। যদি আমরা টপিক্যাল এরিয়াতে দেখি ইন দ্যাট কেস 4% অফ দ্য এয়ার বাই ভলিউম সেটা দেখতে পাওয়া যায়, while in the dry and cold areas of desert and polar region it may be less than 1% of the air। মানে বাতাসের 4% আমরা দেখতে পাচ্ছি, যদিও কোথায় কোথায় এটা ভ্যারি করে যদি মরুভূমি অঞ্চল থাকে সেখানটায়। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট কি, এটা অলসো অ্যাবজর্ব পার্ট অফ দ্য ইনসোলেশন। স্বাভাবিকভাবে জলীয় বাষ্পের ড্রপলেটগুলো কি করছে, শুকনো যখন হয়ে যাচ্ছে মানে সূর্যরশ্মিতে, দেখো রেডিয়েশন বা ইনসোলেশন কাকে বলে প্রথমে এটা তো বুঝে নি। ইনসোলেশন নাথিং বাট সূর্যরশ্মি, ঠিক আছে, সূর্যরশ্মির যে পরিমাণ তাকে কি বলছো না, তো ইনসোলেশন, ঠিক আছে। ওয়াটার ভেপার অলসো কন্ট্রিবিউটস টু দ্য স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি ইন দ্য এয়ার। নেক্সট হচ্ছে ডাস্ট পার্টিকেল, আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। হোয়াট ইজ দ্যাট? ডাস্ট পার্টিকেল মানে কি, যাকে বলা হচ্ছে ধূলিকণা। অ্যাটমসফিয়ারে যে গ্যাসগুলো রয়েছে বা যে জলকণাগুলো রয়েছে তারা বেসিক্যালি মাধ্যাকর্ষণ শক্তির কারণে তারা পৃথিবী পৃষ্ঠে টেনে নিয়ে আসবে, তো কিন্তু সেটা হয় না কেন? বিকজ বাতাসে ভাসমান ধূলিকণা, বাতাসে ভাসমান ধূলিকণাগুলো কি করে, তার মধ্যে সি সল্ট রয়েছে মানে কি সমুদ্রের লবণ, তাছাড়াও ফাইন সয়েল মানে খুব পাতলা একদম ফাইন যাকে বলে ধুলো, ঠিক আছে, এছাড়াও স্মোক শুট, ছাই, পলেন মানে পরাগ, ডাস্ট অ্যান্ড ডিসইন্টিগ্রেটেড পার্টিকেলস ফর দ্য মিটিওরস মানে আমরা জানি বিভিন্ন রকম মানে মহাজাগতিক ক্ষমতায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার থেকে যেটুকুনি ডেব্রি শেষ আমাদের অ্যাটমসফিয়ারে থাকে সেইগুলোকে অ্যাড অন করা হচ্ছে ডাস্ট পার্টিকেলের আন্ডারে। ক্লিয়ার? নাও এখানে একটা জিনিস দেখতে হবে, yet conventional air current may transport them to great height।
মানে বেসিক্যালি যে কনভেনশনাল এয়ার কারেন্ট মানে কি, এই পৃথিবী এবং এখানটা দিয়ে বাতাস বয়ে চলেছে, বাতাসের যে কারেন্ট, হাউ ইট ইজ ওয়ার্কিং, এরকম করে একটা বড় যদি আমরা সসপ্যানের নিচে আগুন জ্বালাই, এখানটায় যে ওয়েটে জল গরম হবে, মানে গরম জল ওপরে উঠে যাবে বিকজ হালকা, আর ঠান্ডা জল নিচে আসবে, সেটা গরম হলে আবার ওপরে যাবে। দিস ইজ দ্য প্রসেস অফ দ্য কনভেকশন। এবং এইটা আমরা মনে আছে, আমরা ভূ অভ্যন্তরস্থ ম্যান্টেলে কনভেকশন সেল সম্পর্কে পড়েছিলাম, দ্যাট ইজ দ্য সিমিলার থিং। এবং এইভাবেই যদি বাতাসের মধ্যে কনভেকশন সেলের তৈরি হয়, ঠান্ডা বাতাস নিচে এসে গরম হয়ে ওপরে উঠছে, আবার ওপরে গরম বাতাস নিচে চলে আসছে ঠান্ডা জায়গায়, এই যে পুরো প্রসেসটা, এটা যদি অনেক ফুল ফোর্সের মধ্যে ঘটে, তাহলে পরে দেখা যায় এই যে ডাস্ট পার্টিকেল, সেটার কিন্তু অনেক দূর অবধি ব্যাপ্তি, শুধু ভূপৃষ্ঠ নয়, ভূপৃষ্ঠের ওপরে যে বিভিন্ন রকম স্ট্রাকচার আছে অ্যাটমসফিয়ারে, সেই ব্যাপ্তি অবধি রাখে। এবং এর সাথে আরেকটি জিনিস, ডাস্ট অ্যান্ড সল্ট পার্টিকলস অ্যাক্ট অ্যাজ হাইড্রোস্কোপিক নিউক্লি অ্যারাউন্ড হুইচ ওয়াটার ভেপার কন্ডেন্স টু প্রডিউস ক্লাউড। ঠিক আছে, এখানটায় কি বলা হচ্ছে, ডাস্ট এবং সল্ট মানে এই যে লবণাক্ত ধূলিকণার কথা আমরা বলছি, সেইগুলো হাইগ্রোস্কোপিক মানে কি, এটা হচ্ছে যে জলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুবিন্দু, ঠিক আছে, তার মতো নিউক্লিয়ার অ্যারাউন্ড হুইচ ওয়াটার ভেপার কন্ডেন্স টু প্রডিউস ক্লাউড। সো যেরকম বললাম যে এই বাতাসের সঙ্গে ভেসে থাকা এই ডাস্ট পার্টিকলগুলোই কি করে, যে জলীয় বাষ্প বা অন্যান্য যে এলিমেন্টগুলো ক্লাউড ফর্মেশনে হেল্প করে। কিভাবে ক্লাউড ফর্মেশন হয়, মেঘ কিভাবে তৈরি হয়, জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, জমাট বাঁধে, তবে গিয়ে সেখান থেকে বৃষ্টি শুরু হয়। সো দিস ক্লাউড ফর্মেশন ক্যান হ্যাপেন ডিউ টু দিস সেগমেন্ট, যখন কিনা ডাস্ট পার্টিকেল বাতাসের মধ্যে হাইগ্রোস্কোপিক নিউক্লি তৈরি করে। নিউক্লি হচ্ছে সেন্টার, ঠিক আছে, মানে মাঝখানটায় জল থাকবে এবং সেই জলকে ঘিরে থাকবে। তোমরা যদি একটা জলের কণা দেখো, জলের কণাতে যে বডিটা, সেখানেই ডাস্ট পার্টিকেল হয়েছে। সো দিস ইজ কল্ড দ্য হাইগ্রোস্কোপিক নিউক্লি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি প্রত্যেকের কাছে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার কিরকম হবে, ঠিক আছে, প্রথমেই আমরা দেখবো অ্যাটমসফিয়ার কনসিস্ট অফ ডিফারেন্ট লেয়ার, এবং সেই লেয়ারগুলো অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্সেস বাড়তে থাকে, নাম বদলাতে থাকে। কি কি আছে, ট্রপোস্ফিয়ার সবার নিচে লেয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। বেসিক্যালি নামেই দেখতে পাচ্ছি, যদি এগুলো আমরা ট্রপো, স্ট্র্যাটো, মেসো ছেড়ে দিই, থার্মোস্ফিয়ার বলতেই বুঝতে পারছি যেটা তাপ রিলেটেড হবে, তাই না, থার্মাল বিষয় বলছে। এক্সোস্ফিয়ার মানে বাহির, আমরা কি বলি, যখন কিছু বাইরে করা হয় এক্সপোর্ট বলি, রাইট, এক্সো মানে বাইরে। সো দিস ইজ মোর বিগার কননোটেশন, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার লোয়ার মোস্ট লেয়ার এবং অ্যাভারেজ হাইট হচ্ছে 13 কিলোমিটার, এক্সটেন্স রাফলি 8 কিলোমিটার পোলে এবং 18 কিলোমিটার ইকুয়েটারে। প্রশ্ন আসতে পারে হাউ ইট ইজ পসিবল, আমাদের পৃথিবীর চেহারাটা এরকম অনেকটা, তাই তো। সো স্বাভাবিকভাবে এই জায়গাটাতে ট্রপোস্ফিয়ার এইভাবে রয়েছে, রাইট। সো এই যে ডিস্টেন্সটা, সেটা হয় কত, 8 থেকে 9 কিলোমিটার, আর এই ডিস্টেন্সটা হয় 18 কিলোমিটার। দিস ইজ দ্য এরিয়া ট্রপোস্ফিয়ার লোকেটেড, ঠিক আছে। এছাড়াও আরেকটা জিনিস দেখবো, যে প্রত্যেকবারে একটা টেম্পারেচার এই লেয়ারে, ট্রপোস্ফিয়ারে যতটুকুনি রয়েছে, মানে তুমি যদি কখনো ফ্লাইটে চড়ো, তাহলে প্রথমে তোমাকে ট্রপোস্ফিয়ার ক্রস করতে হয়, করে ফ্লাইট কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে চলে, ঠিক আছে। ওখানে মেঘের বা ওখানটায় বিভিন্ন রকম প্রবলেম হওয়া থেকে একটুখানি রক্ষা পাওয়া যায়, ঠিক আছে। মেঘ কম থাকে, কেন কম থাকে, মেঘ এখানে বেশি কেন থাকে, প্রত্যেকটা ট্রপোস্ফিয়ারের 1 কিলোমিটারে তুমি যদি যাও, তাহলে 1 ডিগ্রি করে, 165 কিলোমিটার অন্তর এখানটায় তোমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে, ডিক্রিজ করে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার অফ দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। সো ইফ আই আস্ক ইউ দ্যাট হোয়াট ইজ দ্য রিজন, আমাদের পৃথিবীতে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস হওয়ার রিজন কি, দেন ট্রপোস্ফিয়ার ইজ ওয়ান থিং। যে জোন ট্রপোস্ফিয়ারকে স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে তাকে বলা হয় ট্রপোপজ। পজ কখন বলি, যেখানে গিয়ে কেউ একটু থামে, দ্যাট ইজ কল্ড ট্রপোপজ। সো ট্রপোস্ফিয়ার যেখানে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে মিলিত হচ্ছে, তার মাঝখানের যে পজ এরিয়াটা, দ্যাট ইজ কল্ড ট্রপোপজ। এবং সেটার যদি আমরা দেখি, সেখানকার যে ঠান্ডা, সেটা কত ঠান্ডা, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি 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 হাই। কোথায় না, তো 80 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস,
এবং সেটা ইকুয়েটারে এবং -45 অ্যাট নিয়ার অফ দ্য পোল। এবার আমি একটা প্রশ্ন তোমাদের করব, আই নিড টু চেক ইউর আইডিয়া। তোমরা সবাই WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাকে একটা কমন সেন্স দিয়ে বলতে হবে যে কেন ইকুয়েটরের কাছেই সব থেকে বেশি ঠান্ডা আর পোলার রিজিয়নে তার তুলনায় কম ঠান্ডা, এটা আমাকে বলতে হবে। দ্য টেম্পারেচার হেয়ার ইজ নিয়ারলি কনস্ট্যান্ট, আর এটাকে কি বলা হয়, পার্টিকলস আর জেনারেলি এটাকে কি বলা হয় না তো ট্রপোপজ। এই স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে পাওয়া যায় এবং তারপরে এটা হাইট অফ 50 কিলোমিটার অবধি চলে। আমরা এখানটা আরেকটা জিনিস দেখবো যে ওয়ান ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, মানে ট্রপোস্ফিয়ার হয়ে গেল, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারেই আমরা ওই ওজোন গ্যাসের কথা বললাম যেটা কিনা ইউভি রে প্রোটেক্টর হিসাবে কাজ করে, সেই ওজোন লেয়ার পাওয়া যায়, ঠিক আছে। দিস ইজ কল্ড দ্য ওজোন লেয়ার। নাও কি এটা অ্যাবজর্ব করে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এবং শিল্ড, ইট ওয়ার্কস অ্যাজ এ শিল্ড অফ লাইফ। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থান করে এবং 80 কিলোমিটার হাইটের আজকে। এখানে আবার টেম্পারেচার কি হয়, কমতে শুরু করে, যেমন আমরা ট্রপোস্ফিয়ারে দেখলাম। ট্রপোস্ফিয়ারে কি হলো, টেম্পারেচার কমছে প্রতি 165 হিসাবে 1 ডিগ্রি করে কমতে থাকে। কমতে কমতে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে গেলাম সেখানে গিয়ে আমরা ওজোন লেয়ার পেলাম। এবার আবার যখন মেসোস্ফিয়ারে আসলাম আবার টেম্পারেচারের ডিক্রিজ হওয়া শুরু হলো। নাও এখানে -100 ডিগ্রি অবধিও এই অল্টিটিউডে গিয়ে বা এই সেকশনে গিয়ে -100 ডিগ্রি অবধিও এখানটায় হচ্ছে 80 কিলোমিটার হাইটে এতটা ঠান্ডা হয়ে যায়। এবং তারপরে মেসোস্ফিয়ারের ওপরের এই অংশে যদি যাই সেখানে পাবো আইনোস্ফিয়ার, 80 থেকে 400 কিলোমিটার মেসোপজের ওপর। মেসোপজ কোথায় রয়েছে, যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে আর আইনোস্ফিয়ার শুরু হচ্ছে, তার মাঝখানের পজড এরিয়াটা হচ্ছে মেসোপজ, ঠিক আছে। এবং এই আইনোস্ফিয়ার আয়ন দ্বারা তৈরি, আয়ন মানে ছোট ছোট অণু দ্বারা তৈরি, এবং এটাও রিফ্লেক্ট ব্যাক করার হেল্প করে দ্য সূর্য রশ্মি। সো লেট আস সি দ্য হোল পিকচার ইন আ ওয়ে। একদম এটা যদি আমরা ভূপৃষ্ঠ ধরি, প্রথমে রয়েছে কি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পর আছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। সো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আমরা পাচ্ছি ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে গিয়ে মেসোস্ফিয়ারে মিলছে তার মাঝখানে আমরা পাবো স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ার এবং মেসোপজের পর আইনোস্ফিয়ার এবং যেখানে থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে। দিস ইজ দ্য হোল টাইপ অফ দ্য সেগমেন্ট, যেখানটায় কিনা কি পুরো প্রত্যেকটা স্তর পাওয়া যায়। এবং লাস্ট অবধি এটা বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। দিস ইজ দ্য হাইয়েস্ট লেয়ার বাট ভেরি লিটল নোন অ্যাবাউট ইট। whatever contents are there, this is extremely ratified in this layer. এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ দ্য ওয়েদার অ্যান্ড দ্য ক্লাইমেট। এর এলিমেন্ট কি, ওয়েদার বা ক্লাইমেটের জন্য কি কি কাজ করে, ডেফিনেটলি টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, প্রেশার মানে চাপ, হিউম্যান ইনফ্লুয়েন্স তো বটেই, বাতাস, হিউমিডিটি মানে আর্দ্রতা, মেঘ এবং বৃষ্টি। দিস অল আর গোয়িং টু বি টোল্ড ইন দ্য নেক্সট ক্লাস। আশা করি ক্লাস সম্পর্কে সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়েছে। কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, তোমার কাজ হবে এটাকে দেখা, পজ করা, উত্তর লেখা কমেন্ট সেকশনে। মাত্র 1 2 3 4 5 6 রয়েছে, একখানা আমি যে কোনো একটা এখান থেকে তুলছি, একটা আনসার দেখছি। অ্যাটমসফিয়ার লেয়ার ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার না আইনোস্ফিয়ার? আমরা জানি ট্রপোস্ফিয়ার, বিকজ ট্রপোস্ফিয়ার ইজ দ্য এরিয়া যে কারণে বিভিন্ন ওয়ার্ল্ডের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি পসিবল হয়। সো বাকি উত্তরগুলো তুমি দেবে, তোমার জন্য ওয়েট করব। ক্লাসকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।